গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের এক্সামটা আসতে চলেছে তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 23 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 22টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শুরু হচ্ছে প্লে লিস্টের, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রত্যেক দিনের মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং এর পাশাপাশি প্রথম থেকে যে সিরিজটা চলছে, মানে 1 নম্বর থেকে যে ক্লাসগুলো চলছে, এই ক্লাসগুলো কিন্তু নির্দিষ্ট দিন অন্তর তোমরা রিভিশন করবে। রিভিশন যদি না করো তাহলে কিন্তু তোমাদের যে টপিকগুলো পড়ানো হচ্ছে বা যে কোশ্চেনগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু মনে থাকবে না। তো নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে, তাহলে কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা এই ক্লাসগুলোর ওপর থেকে বেনিফিট পাবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ঘটনার পরে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয়েছিল? তো ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কখন? অন্তর্বর্তীকালীন সরকার গঠন যখন করতে বলেছিল ক্যাবিনেট মিশনের আসার পর, সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন কিন্তু হচ্ছিল না, কারণ মুসলিম লীগ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে কিন্তু তারা প্যাচ আপ করছিল না। তারা আলাদা রাষ্ট্রের অর্থাৎ পাকিস্তানের দাবি তুলছিল, এবং যেটা কিন্তু ক্যাবিনেট মিশনে বলা ছিল না পাকিস্তানের দাবির কথা। তো ক্যাবিনেট মিশন আসার পর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অল ইন্ডিয়া মুসলিম লীগের কি হয়, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চায়নি। এছাড়া এই মিশন, এই যে ক্যাবিনেট মিশন এক্ষুনি বললাম, এরা কিন্তু পাকিস্তান প্রস্তাবে অস্বীকার করে, এবং পাকিস্তান প্রস্তাবের অস্বীকার যেহেতু এরা করেছে এই ক্যাবিনেট মিশন, সেই কারণে মোহাম্মদ আলী জিন্নাহ সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করে দেয়। বিশেষ করে কলকাতাতে কিন্তু, মানে বাংলায় কিন্তু এই দাঙ্গাটা সব থেকে বেশি প্রভাব দেখা গিয়েছিল। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ ডিরেক্ট অ্যাকশন ডে ডিরেক্ট ডিরেক্ট অ্যাকশন ডিরেক্ট অ্যাকশন ডে চালু করে দেয়। এর ফলে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা, মারামারি, কাটাকাটি কিন্তু শুরু হয়ে যায়। কবে চালু করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ? এটা চালু করে কে? এটা চালু করে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ মোহাম্মদ আলী জিন্নাহ কেন? পাকিস্তানের প্রস্তাবের জন্য চালু করেছিল। কবে চালু করেছিল? 16 আগস্ট 1946 সালে। এবং এই ডিরেক্ট অ্যাকশন ডের চালু হওয়ার ফলে তড়িঘড়ি করে কিন্তু ভারত এবং পাকিস্তানের বর্ডারকে আলাদা করে দেওয়া হয়, এবং ভারত একটা নতুন রাষ্ট্র, পাকিস্তান আর এদিকে পূর্ব, যেটা বর্তমানে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, দুটোই কিন্তু পাকিস্তানের ছিল। দুটো নতুন রাষ্ট্রের কিন্তু উদ্ভব হয়ে থাকে। এবার এখান থেকে দেখো, এই যে ক্যাবিনেট মিশন থেকে কোশ্চেন দেয় যে ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কবে? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, এক্সাক্ট ডেট মনে রাখবে, 1946-এ এসেছিল, এটা সবাই জানে। এক্সাক্ট ডেট মনে রাখবে, এক্সাক্ট ডেট হলো 24 মার্চ 1946 ক্যাবিনেট মিশন ভারতে আসে। ক্যাবিনেট মিশন থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো দেবে, এখানে নিচে লিখছি। ক্যাবিনেট মিশন থেকে কোশ্চেন দেবে, আর সেটা হলো যে ক্যাবিনেট মিশনে টোটাল কতজন সদস্য ছিল? তো ক্যাবিনেট মিশনে টোটাল কিন্তু 3জন সদস্য ছিল। কোশ্চেন দেবে ক্যাবিনেট মিশনে অধ্যক্ষ কে ছিল? এই 3জন সদস্যের মধ্যে একজন ছিল অধ্যক্ষ, তার নাম কি? তার নাম হলো পেথিক লরেন্স। পেথিক পেথিক লরেন্স। এছাড়া আরো দুজন যে সদস্য ছিল তার মধ্যে একজন অলরেডি কিন্তু আগে এসেছিল, তার নাম হলো স্টাফোর্ড ক্রিপস। সেটা ক্রিপস মিশন নামে আশা করি তোমরা জানো, 1942 সালে এসেছিল। আর আরেকজন হলেন, তার নাম হলো এভি আলেকজান্ডার। এভি আলেকজান্ডার। তো এই 3জন ছিল ক্যাবিনেট মিশনের সদস্য।
কোশ্চেন দিয়েছিল কিন্তু এক্সামে ক্যাবিনেট মিশনের অধ্যক্ষ কে ছিল, মানে সভাপতি কে ছিল, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে, বহুবার রিপিটেড কোশ্চেন, বা ক্যাবিনেট মিশনের টোটাল কতজন সদস্য, বহুবার কিন্তু এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। আর একটা কথা বলে রাখি, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এর পরবর্তী যে পিডিএফ গুলো তোমাদের প্রোভাইড করা হবে সেখানে এই যে বোর্ড ওয়ার্কিং গুলো আগে প্রোভাইড করা হতো এগুলো প্রোভাইড করা হবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার প্রোভাইড করা হবে। আর তোমাদের জন্যই কিন্তু এটা প্রোভাইড করা হচ্ছে না, কারণ তোমাদের মতো কিছু স্টুডেন্ট আছে তারা জাস্ট ক্লাসটা না দেখে পিডিএফ ডাউনলোড করে পড়ার চেষ্টা করে, এবং যেমনই আমি এখানে লিখেছি যে শর্ট ফর্মে লিখেছি, মুখে কিছু বলে দিচ্ছি, সেগুলো যদি তোমরা ক্লাস না দেখো তাহলে বুঝতে পারবে না। তো এর ফলে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের এখন থেকে আর প্রোভাইড করা হবে না পিডিএফ আকারে, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন আনসার তোমরা পাবে। কিভাবে ডাউনলোড করতে পারবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ সেটার উপরে তোমরা ক্লিক করতে পারো, মানে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, অথবা টেলিগ্রাম ওপেন করে সেখানে গিয়ে তোমরা @TheLearningExpertSG যেটা তোমরা স্ক্রিনে নিচে দেখতে পাচ্ছ সেটা লিখেও সার্চ করতে পারো। তো লিখে সার্চ করলে তোমরা আমাদের গ্রুপে চলে যেতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মানে আজকে যেটা দেখছো, আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে ডিলিট করো। এখান থেকে কোশ্চেন দেয়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালে হয়েছিল, সবাই জানে। এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 13 এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ জায়গাটা কোথায় অবস্থিত? এটা অমৃতসর। অমৃতসর কোথায়? পাঞ্জাব। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল কোথায়? পাঞ্জাবের অমৃতসরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোশ্চেন দেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, এবং 4-5 বছর চলেছিল, এবং শেষ হয়েছিল কবে? 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু শেষ হয়। গান্ধী আরউইন চুক্তি, মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেন দিয়েছে। গান্ধী আরউইন চুক্তি কার মধ্যে হয়? তো নাম থেকেই বুঝতে পারছো, গান্ধীজি এবং লর্ড আরউইনের মধ্যে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। কেন হয়েছিল? যাতে করে কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করতে পারে, সেই কারণে গান্ধী আরউইন চুক্তি হয়। গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? হয়েছিল 5 মার্চ 1931 সালে, এবং এই চুক্তি অনুসারে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার হিসাবে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু তৃতীয় গোলটেবিল বৈঠক এবং প্রথম গোলটেবিল বৈঠকে কিন্তু কংগ্রেসের কোনো সদস্য অংশগ্রহণ করেনি। আর যদি কোশ্চেন দেয় যে কে 3টে গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিল, তো 3টে গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিল BR আম্বেদকর, আরেকজন হলেন তেজ বাহাদুর সাপ্রু। এগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। চলে আসো পরের কোশ্চেন, ক্রসিং ওভার সংগঠিত হয় মিওসিস কোষ বিভাজনের কোন দশায়? তো মিওসিস কোষ বিভাজনের মধ্যে যে 4টে দশা আছে, 4টে দশা কি কি? একটা হলো প্রোফেজ দশা, প্রোফেজের পরের দশাকে বলা হয় কি? মেটাফেজের পরের দশাকে বলা হয় অ্যানাফেজ, এবং অ্যানাফেজের পরের দশা অর্থাৎ শেষ দশাকে বলা হয় কি? টেলোফেজ। তো মিওসিস কোষ বিভাজন কটা দশা হয়? 4টে দশা হয়। এই 4টে দশার মধ্যে প্রোফেজের কিন্তু আবার 5টা উপদশা আছে। সেই 5টা উপদশার মধ্যে তৃতীয় উপদশাটার নাম কি? নাম হলো প্যাকাইটিন। এই প্যাকাইটিন উপদশায় কিন্তু ক্রসিং ওভারটা সংগঠিত হয়। জাইগোটিন উপদশায় কি হয়? জাইগোটিন উপদশায় সমস্ত ক্রোমোজোম দুটো কিন্তু জোড়বদ্ধ হয়, এবং প্যাকাইটিন উপদশায় এসে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার কিন্তু হয়ে থাকে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রোফেজের প্যাকাইটিন উপদশায় কিন্তু ক্রসিং ওভারটা সংগঠিত হয়। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্টারি রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? তো এটা দেরাদুন।
দেরাদুনে অবস্থিত, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার কেন্দ্র। তো তোমাদের কিন্তু এর আগের ক্লাসগুলোর মধ্যে একটা কিংবা দুটো ক্লাসে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে কিছু ইম্পর্টেন্ট গবেষণাগার কেন্দ্র। তো আরো একবার এখান থেকে নোট ডাউন করাচ্ছি, এখান থেকে নোট করো। ফার্স্ট এখানে লেখো যে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত ভারতের রাজধানী নিউ দিল্লিতে। সেকেন্ড এখানে হেডিং করো যে সেন্ট্রাল টোব্যাকো রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? অবস্থিত রাজমান্ড্রি। রাজমান্ড্রি কোন স্টেটের মধ্যে পড়ে? অন্ধ্রপ্রদেশ। শর্টে লিখে দিলাম অন্ধ্রপ্রদেশ, ফুল ফর্ম লিখে রাখবে, কারণ অনেক সময় এই এপি ফর কিন্তু অরুণাচল প্রদেশটাও কিন্তু বোঝায়, সেই কারণে অন্ধ্রপ্রদেশ কিন্তু তোমরা লিখে রাখবে। থার্ড হেডিং করো ন্যাশনাল সুগারের ওপর থেকে তিনটে বলবো, একটা হলো সুগার, একটা হলো সুগার কেন, আর একটা হলো সুগার কেন ব্রিডিং। তিনটেই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট। তারপর হেডিং করো ন্যাশনাল সুগার কেন বলতে কি আখকে ইংলিশে কি বলা হয়? সুগার কেন। ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট। আর পরেরটা হেডিং করো ন্যাশনাল সুগার কেন ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট। তিনটে কোথায় অবস্থিত? তো ন্যাশনাল সুগার রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত উত্তরপ্রদেশের কানপুর উত্তরপ্রদেশ। ন্যাশনাল সুগার কেন রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত, এটাও কিন্তু উত্তরপ্রদেশের কোথায়? লখনউ উত্তরপ্রদেশে অবস্থিত। আর সুগার কেন ব্রিডিং, খেয়াল রাখবে, সুগার কেন ব্রিডিং রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত কোয়েম্বাটোর কোথায়? তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত। পরে হেডিং করো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত হরিয়ানার কারনাল হরিয়ানা। এরপর হেডিং করো সেন্ট্রাল পটেটো আলু গবেষণাগার কেন্দ্র। সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট আলু গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? অবস্থিত সিমলাতে অবস্থিত। সিমলা কোথায়? হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত। নেক্সট পেজে চলে আসো, এখানে হেডিং করো সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট। কোথায় অবস্থিত? এটা অবস্থিত কেরালার কোথায়? এক্সাক্ট জায়গার নাম কিন্তু মনে রাখতে হবে, কারণ 2023-এ যে ডব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম হয়েছে, সেই প্রিলিমস এক্সামে আশা করি তোমরা দেখেছো, সেখানে দুটো কোশ্চেন কিন্তু রিসার্চ ইনস্টিটিউট থেকে দিয়েছিল এবং এক্সাক্ট জায়গার নাম জানতে চাইছিল। যেমন একটা উদাহরণস্বরূপ বলছি, চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? সেখানে প্রত্যেকে জানে যে আসামে কিন্তু চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত, কিন্তু আসামের 4টে জায়গা অপশানে ছিল, একটা ছিল গুয়াহাটি, একটা ছিল দিসপুর, একটা ছিল জোরহাট, আরেকটা ছিল খেয়াল আসছে না। তো যাই হোক, 4টেই কিন্তু আসামের জায়গার নাম দেওয়া ছিল। তো এক্সাক্ট জায়গা কোথায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো কাসেরঘাট কোথায়? কাসেরঘাট হলো কেরালাতে সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। এরপর এখান থেকে লেখো যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া,
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই কিন্তু অবস্থিত। কলকাতাতে আরেকটা গবেষণাগার কেন্দ্র আছে, সেটা কি? পাট গবেষণাগার কেন্দ্র অবস্থিত। তো এখান থেকে লেখো সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল জুট টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থিত। এরপর এখান থেকে লেখো ন্যাশনাল যে দুটো তোমাদের এক্সাম এসেছিল সে দুটো এখানে লিখিয়ে দিচ্ছি। ন্যাশনাল টি রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল টি রিসার্চ ইনস্টিটিউট চা গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? চা গবেষণাগার কেন্দ্র जोरहाट आसाम में চা গবেষণাগার কেন্দ্র অবস্থিত। কোশ্চেন দেবে কফি গবেষণাগার কেন্দ্র, এটাও কিন্তু তোমাদের WBCS 2023-এ প্রিলিমস এক্সামে এসেছিল। তো ন্যাশনাল কফি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটা অবস্থিত চিকমাগালুর কোন স্টেটে? কর্ণাটকে চিকমাগালুরে কফি গবেষণাগার কেন্দ্র অবস্থিত। কোশ্চেন দেবে যে ন্যাশনাল রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত। কোশ্চেন দেবে ন্যাশনাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অবস্থিত উত্তরপ্রদেশের লখনউ উত্তরপ্রদেশে অবস্থিত। কোশ্চেন দেবে ন্যাশনাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অবস্থিত কর্ণাটকের কর্ণাটকের মাইসুরে অবস্থিত। কোশ্চেন দেবে চাল গবেষণাগার কেন্দ্র অবস্থিত কোথায় অবস্থিত? ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট চাল গবেষণাগার কেন্দ্র। তো চাল গবেষণাগার কেন্দ্র অবস্থিত কটক কোথায়? উড়িষ্যার কটকে অবস্থিত। কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি, আচ্ছা এটাই তো কোশ্চেন ছিল। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি কোথায়? সেটা হবে দেরাদুন উত্তরাখণ্ড। তো এই যে তোমাদের রিসার্চ ইনস্টিটিউটগুলো লেখানো হলো, প্রায় 12 থেকে 13টা কিন্তু রিসার্চ ইনস্টিটিউট এখানে লেখানো হয়েছে। প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো এক্সামে এসছে এবং প্রত্যেকটাই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে এবং এগুলো কিন্তু অবশ্যই রিভিশন করবে। চলে আসো পরের কোশ্চেন। আছে এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল, জেল পুলিশ, WP কনস্টেবল, WP SI, KP কনস্টেবল, পুলিশ স্পেশাল কিন্তু এটা জিকে জিএস এর ক্লাস। তো এই প্রত্যেকটা এক্সামের জন্য, মানে পুলিশের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু জিকে জিএস তোমাদের এই যে সিরিজটা চলছে এই সিরিজের মধ্যেই কিন্তু টোটালটাই কমপ্লিট করানো হবে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ যেমন পিএসসির এক্সাম, এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের এই চ্যানেল এবং আরো আরেকটা চ্যানেল, দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় কিন্তু রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসাবে কিন্তু পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কবে কোন এক্সাম হবে বা এক্সামের নোটিফিকেশন বা অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সবার আগে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে জানানো হয়। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে
কল করবে না বা ভিডিও কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেটা হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এবং ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, একদমই নতুন চ্যানেল, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলের লিঙ্কটা, যেহেতু নতুন চ্যানেল, আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা আমাদের এই নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং প্রত্যেককে বলবো, যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে কিন্তু ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্পের অবলম্বনে নির্মিত? ঘরে বাইরে, নষ্ট নীড়, চোখের বালি না চতুরঙ্গ। এই যে চারটে এখানে গ্রন্থ আছে, চারটে গ্রন্থ কার লেখা? চারটে গ্রন্থই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, আর.এন. টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লেখা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের অবলম্বনে এই চারুলতাটা তৈরি করা হয়েছে? তো রবীন্দ্রনাথের নষ্ট নীড়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নষ্ট নীড়ের অবলম্বনে 1964 সালে 1964 সত্যজিৎ রায় চারুলতা যে চলচ্চিত্র, চারুলতা যে মুভিটা, সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন, ভারতের রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং দেখবে এই কোশ্চেনটা বহুবার বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে। তো ভারতের রাজ্যসভার সভাপতিত্ব, ইংলিশে কোশ্চেন থাকলে থাকবে যে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা কে হন? হন যিনি ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। কে বর্তমানে? জগদীপ ধনখড়, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, এই যে ভাইস প্রেসিডেন্টই হবেন, এটা বলা আছে আমাদের সংবিধানের কোন আর্টিকেলে? বলা আছে আর্টিকেল নাম্বার 64, আর্টিকেল 64-তে কিন্তু এটা বলা আছে। আর ভাইস প্রেসিডেন্টকে একসাথে, এখানেই কিন্তু বলা আছে যে ভাইস প্রেসিডেন্টকে একসাথে কিন্তু দুটো পোস্টে রাখা হয়। কোন কোন সেই দুটো পোস্ট? একটা উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্টের পোস্ট, আর সেকেন্ড পোস্ট হলো চেয়ারম্যান অফ রাজ্যসভা, চেয়ারম্যান অফ রাজ্যসভা। ভাইস প্রেসিডেন্টের কাজ কি? ভাইস প্রেসিডেন্টের কাজ তখনই অ্যাক্টিভ হয় যখন প্রেসিডেন্ট থাকে না, প্রেসিডেন্টের অবর্তমানে, ধরো প্রেসিডেন্ট বিদেশ ভ্রমণে গেল বা প্রেসিডেন্ট মারা গেলেন, তো তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কিন্তু কাজ করেন। বাকি সময় ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন এবং তিনি রাজ্যসভা চেয়ারম্যানের জন্যই সুযোগ সুবিধা পান, রাজ্যসভা চেয়ারম্যানের জন্যই কিন্তু তিনি স্যালারি পেয়ে থাকেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। উপরাষ্ট্রপতিকে এর আগের দিনের ক্লাসে যারা দেখেছো সেখানে কিন্তু পড়িয়েছি, উপরাষ্ট্রপতি নির্বাচন হয় না নমিনেটেড হয়? তো অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি কিন্তু নির্বাচন হয়, অর্থাৎ ইলেক্টেড মেম্বার হলেন উপরাষ্ট্রপতি ইলেকট্রাল কলেজের মাধ্যমে। তো উপরাষ্ট্রপতির ভোটে কারা অংশগ্রহণ করে? তো উপরাষ্ট্রপতির ভোটে যদি কোশ্চেন দেয়, অংশগ্রহণ করে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত মেম্বাররাই কিন্তু উপরাষ্ট্রপতির ভোটে অংশগ্রহণ করে। কিন্তু যদি কোশ্চেন দেয় যে প্রেসিডেন্টের ভোটে কারা অংশগ্রহণ করে, প্রেসিডেন্টের ভোটে কিন্তু রাজ্যসভা লোকসভার সমস্ত মেম্বার অংশগ্রহণ করতে পারবে না, শুধুমাত্র ইলেক্টেড মেম্বার অংশগ্রহণ করতে পারবে এবং রাজ্যের যে বিধানসভা আছে সেই বিধানসভার ইলেক্টেড মেম্বাররা অংশগ্রহণ করতে পারবে এবং দুটো কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি আর দিল্লি, এদের ইলেক্টেড মেম্বাররা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এখানে কি বললাম যে ভাইস প্রেসিডেন্ট শুধুমাত্র কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের জন্যই কিন্তু স্যালারি পেয়ে থাকেন। এবার যদি কোনো কারণে তিনি প্রেসিডেন্টের হয়ে অ্যাক্টিং করেন, মানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব তিনি নিয়ে থাকেন, যেটা অ্যাক্টিং প্রেসিডেন্ট বলা হয়, যখন প্রেসিডেন্টের অবর্তমানে, তখন তিনি প্রেসিডেন্টের মতো স্যালারি, প্রেসিডেন্টের মতো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তো যাই হোক, এখান থেকে আরো আরেকটা কোশ্চেন রিলেট করো, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ভারতের একমাত্র একটাই ব্যক্তি যিনি
সর্বোচ্চ 3টে পদে নিযুক্ত ছিলেন। ভারতের একমাত্র ব্যক্তি যিনি তিনটি সর্বোচ্চ পদ কি কি? একটা হলো প্রেসিডেন্টের পদ, রাষ্ট্রপতির পদ, একটা হলো ভাইস প্রেসিডেন্টের পদ, ভাইস প্রেসিডেন্ট, আর একটা হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এই তিনটে পদেই কিন্তু তিনি কাজ করেছেন। তো তার নাম কি? তার নাম হলো এম হিদায়তুল্লাহ। তার নাম কি? এম হিদায়তুল্লাহ একমাত্র একজন নাগরিক যিনি তিনটে পোস্টেই কিন্তু কাজ করেছেন, অর্থাৎ তিনি প্রেসিডেন্টও ছিলেন, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন, তিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবেও কিন্তু কাজ করেছেন। এখানে আরো আরেকটা কোশ্চেন তোমরা রিলেট করো, যেহেতু প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের প্রসঙ্গ এসছে, এখান থেকে কোশ্চেন দেয় যে পদে থাকাকালীন কোন দুজন প্রেসিডেন্ট মারা গিয়েছেন? পদে থাকাকালীন মারা যান কতজন প্রেসিডেন্ট? তো পদে থাকাকালীন মারা যান দুজন প্রেসিডেন্ট। তো সর্বপ্রথম কে মারা যান? সর্বপ্রথম মারা যান জাকির হুসেন। কে মারা যান? জাকির হুসেন। এবং এরপরে পদে থাকাকালীন আরো আরেকজন মারা যান, তার নাম হলো ফখরুদ্দিন আলী আহমেদ। চলে আসো পরের কোশ্চেনে। কোন বস্তুকে ভূপৃষ্ঠের থেকে ওপরের দিকে ওঠানো হলো, তার ওজনের কি পরিবর্তন হবে? বাড়বে, একই থাকবে, কমবে, না হ্রাস বৃদ্ধি হবে? তো কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ওঠানো হলে তার ওজন কিন্তু কমে যাবে। তো অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন দেয় যে কোন বস্তুর ওজন, এইভাবে অঙ্ক টাইপের কোশ্চেন দেয় যে কোন বস্তুর ওজন পৃথিবীতে যদি তার ওজন 120 নিউটন হয়, তাহলে চাঁদে তার ওজন কত হবে? তাহলে এখান থেকে তোমরা লিখে রাখো যে চাঁদে কোনো বস্তুর ওজন, চাঁদে কোনো বস্তুর ওজন সমান সমান 1/6 ইন্টু পৃথিবীতে কোনো বস্তুর ওজন, 1/6 ইন্টু পৃথিবীতে কোনো বস্তুর ওজন। তাহলে কোশ্চেনটা কি বললাম? কোশ্চেনটা বললাম যে পৃথিবীতে কোনো বস্তুর ওজন 120 নিউটন হলে চাঁদে সেই বস্তুর ওজন কত হবে? তাহলে এখান থেকেই বার করতে পারবে চাঁদে সেই বস্তুর ওজন কত হবে। তো চাঁদের বস্তুর ওজন সমান 1/6 ইন্টু 120 নিউটন। এখান থেকে 6 আর 120 কাটলে হয়ে যাবে 20, অর্থাৎ পৃথিবীর ওজনের 1/6 ভাগ হবে কি? চাঁদে বস্তুর ওজন। অর্থাৎ কোনো বস্তুর ওজন যদি বলা হয় চাঁদে 6 কেজি হয়, তাহলে পৃথিবীতে কত হবে? পৃথিবীতে হবে 6 ছক 36 কেজি। অর্থাৎ চাঁদে কোনো বস্তুর ওজন যেটা হবে পৃথিবীতে তার কিন্তু 6 গুণ ওজন কিন্তু বেড়ে যাবে। এখান থেকে আরো আরেকটা কোশ্চেন দেবে, ওজন আর ভর মাপার যন্ত্র। তো যদি কোশ্চেন দেয় যে বস্তুর ওজন মাপার যন্ত্র, ওজন বা তাকে বলা হয় ভার মাপার যন্ত্র কোনটা? সেটা হবে স্প্রিং তুলা যন্ত্র। আর যদি কোশ্চেন দেয় যে বস্তুর ভর অর্থাৎ মাস মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের মাধ্যমে। চলে আসো পরের কোশ্চেন। মহাবলীপুরমের রথ মন্দিরগুলো নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? তো মহাবলীপুরমের রথ মন্দির কার টাইমে নির্মাণ করা হয়েছিল? প্রথম নরসিংহ বর্মনের আমলে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মহাবলীপুরমে দুর্দান্ত যে রথ গুহা মন্দিরগুলো পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের আমলে, অর্থাৎ 7ম 8ম শতাব্দীতে কিন্তু এগুলোকে তৈরি করা হয়েছিল। তো এই যে মহাবলীপুরমের যে রথ টোটাল সেখানে কিন্তু
8টা রথ মন্দির আছে। কটা রথ মন্দির? 8টা। তো এই 8টা রথ মন্দিরের মধ্যে 5টা রথ মন্দিরের নাম মহাভারতের যে পঞ্চপাণ্ডবের নাম তোমরা শুনেছো, সেই পঞ্চপাণ্ডবের নামে কিন্তু রাখা হয়েছে এবং দ্রৌপদীর নামে। তো টোটাল 6টা রথের নাম কিন্তু মহাভারতের সাথে রিলেটেড আছে। এবং এই 8টা রথের মধ্যে যে 5টা রথ দেখা যায়, তো সেই 5টা রথের নাম কি কি? একটা হলো ধর্মরাজ ভীম রথ, অর্জুন রথ, দ্রৌপদী রথ আর নকুল অ্যান্ড সহদেব রথ। এখানে প্রসঙ্গ চলে আসলো পল্লব বংশের সাথে। তো পল্লব বংশের উপরে কিছু ফ্যাক্ট এখান থেকে আলোচনা করে দিই, কারণ প্রথম নরসিংহ বর্মন কোন বংশের রাজা? পল্লব বংশের। তো কোশ্চেন দেবে যে পল্লব বংশের, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ঘেটে দেখলে সেখানে দিয়েছে, দেখবে পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন সিংহ বিষ্ণু। সিংহ বিষ্ণু ছিলেন প্রতিষ্ঠাতা। কোশ্চেন দেবে পল্লব বংশের শেষ রাজা কে ছিল? তো পল্লব বংশের শেষ রাজা ছিল অপরাজিত। নামটাই খালি অপরাজিত ছিল, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন, অপরাজিত। আর আরেকটা কোশ্চেন দেবে যে পল্লব বংশের রাজধানী, ক্যাপিটাল কোথায়? কাঞ্চিপুরম, বা শুধু তোমরা কাঞ্চি মনে রাখবে। কাঞ্চিপুরম থাকতে পারে অপশানে, বা কাঞ্চিপুরম বা কাঞ্চিতে অবস্থিত ছিল পল্লব বংশের রাজধানী। প্রথম নরসিংহ বর্মন থেকে, এখান থেকে একটা কোশ্চেন রিলেট করো। এনার কিন্তু একটা উপাধি আছে, কি সেটা? বাতাপি কোন্ড। বাতাপি কোন্ড উপাধি। তো বাতাপি কোন্ড উপাধিটা তিনি কিভাবে পেয়েছিলেন? তো বাতাপির যে চালুক্য শাসক ছিল, চালুক্য শাসকের নাম ছিল দ্বিতীয় পুলকেশী। তো দ্বিতীয় পুলকেশীকে তিনি হত্যা করেন, হত্যা করে তিনি বাতাপি কোন্ড উপাধি ধারণ করেছিলেন। কোশ্চেন দিয়েছে তোমাদের এক্সামে, বাতাপি কোন্ড উপাধি কার, মানে কে কে পেয়েছিলেন, বা কার উপাধি ছিল বাতাপি কোন্ড? তো অ্যান্সার কি হবে? প্রথম নরসিংহ বর্মন। এরকম আর একটা আছে এর আশেপাশে, মানে সেটাও একটা কোন দিয়ে উপাধি, সেটা হলো কি গঙ্গাইকোন্ড। গঙ্গাইকোন্ড উপাধি কে পেয়েছেন? গঙ্গাইকোন্ড উপাধিটা কার? গঙ্গাইকোন্ড উপাধি হলো প্রথম রাজেন্দ্র চোলের উপাধি হলো গঙ্গাইকোন্ড উপাধি। কেন এই গঙ্গাইকোন্ড উপাধি তার হলো, বা এখান থেকে যে কোশ্চেনটা রিসেন্টলি দিয়েছিল গঙ্গাইকোন্ড উপাধি, ঘটনাটা বলছি কিভাবে পেল। তো রাজেন্দ্র চোল বাংলাতে আক্রমণ করেছিলেন, বাংলায় যে গঙ্গা নদী আমাদের বয়ে চলেছে সেই গঙ্গার থেকে জল নেবে বলে, এবং সেই টাইমে বাংলার শাসক ছিলেন দ্বিতীয় মাহিপাল। তো পাল বংশের মাহিপাল। তো মাহিপালকে তিনি হত্যা করেন, হত্যা করে মাহিপালকে তিনি পরাস্ত করেন, পরাস্ত করে তিনি বাংলার সেই গঙ্গা নদী থেকে গঙ্গা জল নিয়ে আসেন, নিয়ে তিনি দক্ষিণ ভারতে চলে আসেন। সেই কারণে সেখান থেকে তার উপাধিটা হয়েছে গঙ্গাইকোন্ড উপাধি। তিনি গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলটাকে তিনি জয়লাভ করেছিলেন বলে। তো কোশ্চেন দিয়েছিল যে রাজেন্দ্র চোল পাল বংশের কোন রাজাকে পরাস্ত করেছিলেন? তো অ্যান্সার এই রিসেন্ট এক্সামে ছিল, তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে মাহিপালকে, পাল বংশের মাহিপালকে পরাজিত করে তিনি গঙ্গাইকোন্ড উপাধিটা ধারণ করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন, জাতিসংঘের কোন অঙ্গটা বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? তো বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত হলো ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, যাকে বাংলাতে বলা হয় ইউনাইটেড নেশন সাধারণ পরিষদ। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো ইউনাইটেড নেশনের উপর থেকে এখানে কিছু ফ্যাক্ট আরো আরেকবার এখানে বলে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো। ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ কবে হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সাক্ট ডেট মনে রাখবে, 24 অক্টোবর 1945 সালে ইউনাইটেড নেশনের কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। ডেট কেন মনে রাখতে বলেছি? কোশ্চেন দিয়েছিল যে ইউনাইটেড নেশন দিবস ডে কবে পালন করা হয়? এই 24 অক্টোবরে ইউনাইটেড নেশন এস্টাবলিশ হওয়ার জন্য 24 অক্টোবর তারিখটায় ইউনাইটেড নেশন ডে পালন করা হয়। ইউনাইটেড নেশনের কোশ্চেন দেবে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক কোথায়? নিউ ইয়র্ক আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু অবস্থিত ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত?
হডসন রিভারের তীরে নিউ ইয়র্ক অবস্থিত। ইউনাইটেড নেশনের কোশ্চেন দেবে যে ইউনাইটেড নেশনে বর্তমান সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত আছেন, তো তার নাম হলো অ্যান্টোনিও অ্যান্টোনিও গুটরেস। অ্যান্টোনিও গুটরেস। কোশ্চেন দেবে ইউনাইটেড নেশনের টোটাল কটা ল্যাঙ্গুয়েজ আছে, তো 6 ল্যাঙ্গুয়েজ, 6টা ভাষা আছে। রিসেন্টলি এক্সামে কোশ্চেনটা দিয়েছিল যে ইউনাইটেড নেশনে কটা ল্যাঙ্গুয়েজ আছে, তো 6টা ল্যাঙ্গুয়েজ। 6টা ল্যাঙ্গুয়েজ কি কি সেটা লাস্টে বলছি, আর লাস্টে বলার একটাই উদ্দেশ্য যে কিভাবে মনে রাখবে সেই উপায়টা সেখানে বলে দেবো। তো এখানে তারপর এখান থেকে রিলেট করো যে ইউনাইটেড নেশনের কটা সংস্থা। ইউনাইটেড নেশনের টোটাল কিন্তু 6টা বিভাগ। কটা ভাগ? 6টা বিভাগ। 6টা বিভাগ কি কি আমি এখানে শর্টে বলে দিচ্ছি, ফুল ফর্ম তোমরা লিখে নেবে, ফুল ফর্মটাও আমি মুখে বলে দেবো। তো ফার্স্ট লেখো ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, যেটাকে বাংলাতে বলা হয় সাধারণ পরিষদ। এরপর লেখো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। তারপর হলো ইউএনইএসসি, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। কি বললাম? ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। তারপর ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল। এরপর এখান থেকে লেখো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর লাস্ট হলো ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট, ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট। এই 6টা ভাগ হলো কিন্তু ইউনাইটেড নেশনের, এবং এই 6টা ভাগের মধ্যে 5টা ভাগ কোনটা কোনটা? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল আর সেক্রেটারিয়েট। যে 5টার পিছনে টিক মারলাম, এই 5টার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে এই 5টার হেডকোয়ার্টার অবস্থিত। শুধুমাত্র ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে নয়, তাও এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দা হেগ, দা হেগে অবস্থিত। দা হেগ কোথায়? নেদারল্যান্ড, নেদারল্যান্ডের দা হেগে অবস্থিত। এবার এখান থেকে আলোচনা করব ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলটা। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের উপরে তোমাদের কিন্তু কোশ্চেন দিয়েছিল রিসেন্টলি, যে ফুড এসআই এক্সাম হলো পিএসসির, সেই পিএসসি ফুড এসআই এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছিল যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে কতজন স্থায়ী সদস্য থাকে। তার আগে জানো যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল মেম্বার কটা? টোটাল মেম্বার থাকে 15 জন। 15 জনের মধ্যে এই 15 জনকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো স্থায়ী সদস্য আর একটা হলো অস্থায়ী সদস্য। তো অস্থায়ী সদস্যের সংখ্যা কতজন? 10 জন। তাহলে স্থায়ী সদস্য কতজন হবে? 5 জন হবে স্থায়ী সদস্য। এই 10 জন যে স্থায়ী সদস্য, এরা প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু চেঞ্জ হয়। কিন্তু 5 জন যে স্থায়ী সদস্য, এই 5 জন স্থায়ী সদস্য কোন কোন কান্ট্রি, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে এখান থেকে যে এর মধ্যে কোনটা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নয়। তো 5টা কান্ট্রির নাম থ্রুলি মনে রাখতে হবে। ফার্স্ট লেখো আমেরিকা, ইউএসএ। সেকেন্ড ব্রিটেন অর্থাৎ ইউকে। থার্ড লেখো ফ্রান্স। তারপর লেখো রাশিয়া অ্যান্ড হলো চায়না। এবার এখান থেকে যে তোমাদের এখানে ছেড়ে রেখেছিলাম যে 6টা ল্যাঙ্গুয়েজ কি কি, 6টা ল্যাঙ্গুয়েজটা মনে রাখার একটা তোমাদের সোজা উপায় বলে দিচ্ছি। তো সোজা উপায় কি? এখানে ইউকে থেকে এই 5টা যে এখানে স্থায়ী সদস্য আছে, এর মধ্যে লাস্ট 4টে যে স্থায়ী সদস্য, এখান থেকে তোমরা রিলেট করতে পারবে যে 6টা ল্যাঙ্গুয়েজের মধ্যে 4টে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে দেখো, আচ্ছা এখানে একটা কথা বলা হয়নি, এই যে 5টা স্থায়ী সদস্য, এদের কিন্তু একটা স্পেশাল পাওয়ার থাকে, সেটা হলো কি? সেটা হলো ভেটো পাওয়ার। তো এখান থেকে দেখো ইউকে, ইউকে অর্থাৎ ব্রিটেনে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হয় মোস্টলি? সেখানে ইংলিশ। তো ইউকের ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। তো ইংলিশ হলো ইউনাইটেড নেশন জেনারেল কাউন্সিলের 6টা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ। ফ্রেঞ্চ থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফ্রান্স থেকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তারপর রাশিয়া থেকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, চায়না থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, চায়না থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তাহলে 4টে ল্যাঙ্গুয়েজ এখান থেকে হয়ে গেল। আর দুটো ল্যাঙ্গুয়েজ আছে, সেটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। একটা হলো অ্যারাবিক আর একটা হলো স্প্যানিশ। এই 6টা ল্যাঙ্গুয়েজ হলো ইউনাইটেড নেশনের 6টা ল্যাঙ্গুয়েজ। চলে আসো পরের কোশ্চেন। চিংড়ির ক্যারাপিসের যে অংশটা গিল আবরণীর কাজ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রঙ্কিওস্টেগাইট। অপশন
সি এর সঠিক অ্যান্সার। তো চিংড়ির সেফালোথোরাক্সের পৃষ্ঠদেশে বর্মের মতো কঠিন অংশ দ্বারা কিন্তু আবৃত থাকে, একে কি বলা হয়? একে বলা হয় ক্যারাপাস। এই ক্যারাপাসের উভয় দিকে গিলকে বেষ্টন করে যে আবরণটা থাকে তাকেই বলা হয় এই ব্রঙ্কিওস্টেগাইড। আচ্ছা, এখান থেকে চিংড়ির প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে কিছু প্রাণীর রেচন অঙ্গ আমি ডিসকাস করব। তো এখান থেকে হেডিং করো যে বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ এক্সক্রিটরি সিস্টেম। তো ফার্স্টে এখান থেকে লেখো স্পঞ্জ এবং হাইড্রা। এদের রেচন অঙ্গের নাম কি? তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দিলে দেখবে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এখান থেকে। তো এদের রেচন অঙ্গের নাম হলো দেহতলের মাধ্যমে এরা কিন্তু রেচন পদার্থ বাইরে বার করে, বা এদের রেচন অঙ্গের নাম। সেকেন্ড, এখানে লেখো অ্যামিবাটা বহুবার দিয়েছে। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? অ্যামিবার রেচন অঙ্গের নাম হলো সংকোচী গহ্বর। এরপর লেখো চিংড়ি, যেটা তোমাদের এখানে ছিল। চিংড়ির রেচন অঙ্গের নাম কি? চিংড়ির রেচন অঙ্গ হলো সবুজ গ্রন্থি হলো চিংড়ির রেচন অঙ্গের নাম। তারপর লেখো ফিতাকৃমি। আরেকটা লেখো এর পাশাপাশি প্ল্যানেরিয়া। এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হলো ফ্লেম কোষ। কেঁচো বা জোক, এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হলো নেফ্রেডিয়া। এরপর এখানে লেখো মাকড়সা জাতীয় হলো কাঁকড়া বিছা। এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হলো কক্সাল গ্রন্থি। এরপর লেখো আরশোলা বা ফড়িং। আরশোলা ফড়িং বলতে গঙ্গা ফড়িং, যেটা আরশোলা বা গঙ্গা ফড়িং। এদের রেচন অঙ্গের নাম কি? এদের রেচন অঙ্গের নাম হলো ম্যালপিজিয়ান নালী। আর তারপর লাস্ট হেডিং করো মানুষের রেচন অঙ্গের নাম কি? মানুষের রেচন অঙ্গের নাম সবাই লিখবে কি? বৃক্ক। কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে এর মধ্যে কোনটা মানুষের রেচন অঙ্গ নয়। তো মানুষের রেচন অঙ্গ চারটে আছে, কি কি? একটা হলো বৃক্ক, ফুসফুস অনেকের মনে হতে পারে যে ফুসফুস কেন রেচন অঙ্গ? কারণ আমাদের শরীরের অপরিজনীয় অংশ যে অঙ্গ থেকে বেরিয়ে আসে সেটাই কিন্তু আমরা বলবো সেটা হলো আমাদের এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ রেচন অঙ্গ। তো ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, তো ফুসফুসও কিন্তু হলো আমাদের রেচন অঙ্গ। ত্বক, আমাদের চামড়া, এটাও কিন্তু আমাদের রেচন অঙ্গ, কারণ ত্বকের ভেতরে যে ঘর্মগ্রন্থি থাকে সেখান থেকে ঘাম আমাদের শরীর বাইরে বেরিয়ে আসে। তো বৃক্ক হলো, ফুসফুস হলো, ত্বক হলো, আরেকটা হলো যকৃৎ থেকেও অনেক বর্জ্য পদার্থ আমাদের কিন্তু মলমূত্রের সাথে কিন্তু বের হয়, যেমন তার মধ্যে একটা হলো বিলিভার্ডিন। তো বৃক্ক, ফুসফুস, ত্বক, যকৃৎ এগুলো হলো মানুষের রেচন অঙ্গ। চলে আসো পরের কোশ্চেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কি পার্লামেন্টে যৌথ অধিবেশন আহ্বান করা যায়? তো সংবিধানের ক্ষেত্রে যৌথ অধিবেশন কিন্তু আহ্বান করা যায় না। কেন যায় না? কারণ সংবিধান সংক্রান্ত বিল নিয়ে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে মতানৈক্য যদি দেখা দেয়, তো উভয় কক্ষের, মানে যেহেতু যৌথ অধিবেশন, তো উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করা যায় না। এর কারণ হলো সংবিধানের অনুযায়ী
সংশোধন সংক্রান্ত বিল পার্লামেন্টের উভয় কক্ষে কিন্তু পৃথক পৃথকভাবে মানে আলাদা আলাদাভাবে অনুমোদিত হওয়া দরকার। সেই কারণে যৌথ অধিবেশনে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু যৌথ অধিবেশন আহ্বান করা যায় না। এবার এই যৌথ অধিবেশন থেকে, আচ্ছা তার আগে সংশোধন থেকে একটা কোশ্চেন পড়ায়, কোশ্চেন দেবে যে সংবিধান সংশোধনের কথা, সংবিধান সংশোধন, এই সংবিধান সংশোধনের কথা আমাদের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে? তো এটা বলা আছে আর্টিকেল নাম্বার 368 এ। আর্টিকেল নাম্বার 368 কোন পার্টের মধ্যে পড়ে? পার্ট নাম্বার 20-র মধ্যে পড়ে এই আর্টিকেল 368। তো আর্টিকেল 368-এ সংবিধানের সংশোধনের কথা কিন্তু বলা হয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দেবে এই যৌথ অধিবেশন থেকে, তো যৌথ অধিবেশনকে ইংলিশে কি বলা হয়? জয়েন্ট সেশন। তো জয়েন্ট সেশন থেকে দুটো কোশ্চেন হয় এবং বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। জয়েন্ট সেশন ডাকে কে, আহ্বান কে করে? আর একটা কোশ্চেন দেয় এই জয়েন্ট সেশনটা চালায় কে, পরিচালনা কে করে, মানে সভাপতিত্ব কে করে? তো জয়েন্ট সেশন ডাকবে হলো আমাদের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। সভাপতিত্ব কে করবে? সভাপতিত্ব করবে স্পিকার অফ লোকসভা, স্পিকার অফ লোকসভা। আচ্ছা, এই যে নতুন সরকার গঠন হলো, তো নতুন সরকারে কে স্পিকার হিসাবে নিযুক্ত হয়েছেন এখন? মানে এখন যদি কোশ্চেন দেয় যে প্রেজেন্ট স্পিকারকে, তো প্রেজেন্ট স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লা কিন্তু আবারও স্পিকার পদে নিযুক্ত হয়েছেন লোকসভার। আর জয়েন্ট সেশন থেকে আরেকটা কোশ্চেন দেবে যে জয়েন্ট সেশনের ব্যাপারে, এটাও কিন্তু এক্সামের কোশ্চেন, জয়েন্ট সেশনের ব্যাপারে ভারতের সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে? তো আর্টিকেল নাম্বার 108-এ জয়েন্ট সেশনের কথা বলা হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বনিম্ন? কিছুদিন আগে পড়িয়েছিলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার সর্বোচ্চ। তো সর্বোচ্চ হলো পূর্ব মেদিনীপুরে, আর সর্বনিম্ন কোথায়? এটা কিন্তু অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী। তো সর্বনিম্ন কোথায়? সর্বনিম্ন হলো উত্তর দিনাজপুর। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো লো লিটারেসি রেট কোথায়? উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের লিটারেসি রেট 60.13 সামথিং পার্সেন্টেজ। আর হাইয়েস্ট লিটারেসি রেট কোথায়? হাইয়েস্ট লিটারেসি রেট হলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি, হাইয়েস্ট লিটারেসি রেট হলো পূর্ব মেদিনীপুর, সেখানে 87% সামথিং। তো সেটা না মনে রাখলেও হবে, না মনে রাখবে যে হাইয়েস্ট লিটারেসি রেট, হাইয়েস্ট লিটারেসি রেট, হাইয়েস্ট লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে হাইয়েস্ট লিটারেসি রেট কোথায়? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে। আর যেটা মনে রাখতে হবে যেখানে পার্সেন্টেজ, সেটা হলো দুটো ক্ষেত্রে, একটা হলো পশ্চিমবঙ্গের শিক্ষকতার হার কত, আর ভারতের শিক্ষকতার হার কত। তো লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল লিটারেসি রেট কত? 77.08%, অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী। নেক্সট কোশ্চেন এখান থেকে দেবে লিটারেসি রেট অফ ইন্ডিয়া, ভারতের শিক্ষাগত হার কত 2011 সেন্সাস অনুযায়ী? 74.04% হলো 2011, অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী। এবার এখান থেকে ইন্ডিয়ার ক্ষেত্রে মেল এবং ফিমেলের পার্সেন্টেজটাও মনে রাখতে হবে। মেলদের পার্সেন্টেজ কত? মেলদের লিটারেসির পার্সেন্টেজ হলো 82.14%, আর ফিমেলদের কত? ফিমেলদের হলো 64.63% হলো ফিমেলদের লিটারেসি রেট। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে হাইয়েস্ট লিটারেট স্টেট অফ ইন্ডিয়া, হাইয়েস্ট লিটারেট স্টেট অফ ইন্ডিয়া, অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী, তো সেটা হয়ে যাবে কি? কেরালা। আর আরেকটা কোশ্চেন দেয় এখান থেকে, এই কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, লোয়েস্ট লিটারেসি রেট মানে কম শিক্ষকতা হার
ভারতের মধ্যে কোন স্টেট? তো সেটা হয়ে যাবে বিহার, সেটা হয়ে যাবে কি বিহার। এটা এই দুটো ডাটা অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী। চলে আসো পরের কোশ্চেন, কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল? তো ক্যাবিনেট মিশনের ব্যাপারে ডিটেলসে একটু আগেই মানে ফার্স্ট কোশ্চেনেই আলোচনা করেছি, তো অ্যান্সার হয়ে যাবে 1946 সালে। 3জন সদস্য, অধ্যক্ষ পেথিক লরেন্স, আর 2জন সদস্যের মধ্যে একজন হলেন ক্রিপস আর একজন হলেন কে এভি আলেকজান্ডার। চলে আসো পরের কোশ্চেন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো চিল্কা হ্রদ অবস্থিত ওড়িশা রাজ্যে, অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। তো ওড়িশার পুরীর খুর্দা এবং গঞ্জাম জেলা জুড়ে কিন্তু এই চিল্কা হ্রদটা অবস্থিত, যেটা ভারতের সব থেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। তো এখান থেকে কিছু লেক মানে হ্রদের ওপর থেকে কোশ্চেন ডিসকাস করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো ফার্স্টেই লেখো চিল্কা হ্রদ, ফার্স্টে লেখো চিল্কা লেক, চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ লিখে ড্যাশ দিয়ে লেখো যে চিল্কা হ্রদ কি এক্ষুনি বললাম ভারতের বৃহত্তম, ভারতের তথা এশিয়ারও বলতে পারো, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। নেক্সট লেখো চিল্কা হ্রদ হলো এশিয়াস লার্জেস্ট ব্রাকিশ ওয়াটার লেক, এশিয়াস লার্জেস্ট ব্রাকিশ ওয়াটার লেক। কোনটা? সেটা হয়ে যাবে চিল্কা হ্রদ। অথবা যদি কোশ্চেন দেয় যে সেকেন্ড লার্জেস্ট কোস্টাল লেগুন ইন দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড লার্জেস্ট কোস্টাল লেগুন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দ্বিতীয় লার্জেস্ট উপকূলীয় লেগুন কোনটা? সেটাও হয়ে যাবে এই চিল্কা হ্রদ। তো এখানে এক্ষুনি বললাম যে এটা সেকেন্ড লার্জেস্ট লেগুন, তাহলে যদি কোশ্চেন দেয় তাহলে ওয়ার্ল্ড লার্জেস্ট লেগুন কোনটা? ওয়ার্ল্ডস লার্জেস্ট লেগুন, পৃথিবীর সব থেকে বড় লেগুন কোনটা? সেটা হয়ে যাবে নিউ ক্যালেডোনিয়া ব্যারিয়ার রিফ, নিউ ক্যালেডোনিয়া ব্যারিয়ার রিফ। আচ্ছা, এখান থেকে চিল্কা হ্রদের সাথে রিলেট করে আরেকটা কোশ্চেন এখান থেকে দিতে পারে যে ওয়ার্ল্ড লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, পৃথিবীর সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ, ওয়ার্ল্ড লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, সেটা কি? সেটা হয়ে যাবে ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সাগর। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেমন ভারতের ফ্রেশ ওয়াটার লেক, সব থেকে বড় ফ্রেশ ওয়াটার লেক কোনটা, পৃথিবীর মধ্যে সব থেকে বড় ফ্রেশ ওয়াটার লেক কোনটা, লার্জেস্ট কোনটা, লংগেস্ট কোনটা, এগুলো তোমাদের এখান থেকে রিলেট করাচ্ছি। এখান থেকে হেডিং করো যে ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ভারতের সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোনটা? হয়ে যাবে উলার লেক। কোথায় অবস্থিত? জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত উলার লেক। এই কোশ্চেনটাই যদি দিয়ে দেয় পৃথিবীর ক্ষেত্রে, মানে ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, তো তখন কি হবে? তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে রাশিয়ার বৈকাল, লেক বৈকাল।
কোথায় অবস্থিত? রাশিয়াতে, রাশিয়াতে অবস্থিত। কোশ্চেন দেবে এখান থেকে যে ভারতের সব থেকে দীর্ঘতম, ইন্ডিয়াস লংগেস্ট, ইন্ডিয়াস লংগেস্ট বা বলতে পারো যে লার্জেস্ট, ইন্ডিয়াস লংগেস্ট বা লার্জেস্ট লেক কোনটা? তো ভারতের সব থেকে দীর্ঘতম মানে লম্বায় দীর্ঘতম এবং সব থেকে বড় লেকের নাম কি? লেকের নাম হলো ভেম্বানাদ, ভেম্বানাথ লেক। ভেম্বানাথ লেক কোথায় অবস্থিত? এটা অবস্থিত কেরালা রাজ্যে ভেম্বানাথ লেক অবস্থিত। কোশ্চেন দেবে এখান থেকে যে ওয়ার্ল্ড লার্জেস্ট লেক, যেহেতু ইন্ডিয়ান লার্জেস্ট লেক এখান থেকে দেখলে, তো যদি কোশ্চেন দেয় যে পৃথিবীর সব থেকে বড় লেক, লার্জেস্ট ওয়ার্ল্ড লার্জেস্ট লেক, পৃথিবীর সব থেকে বড় হ্রদ কোনটা? তো পৃথিবীর সব থেকে বড় হ্রদ হলো ক্যাসপিয়ান সি। তো ক্যাসপিয়ান সির উপর থেকে দুটো কোশ্চেন বললাম, একটা বললাম কি পৃথিবীর সব থেকে বড় হ্রদ, এর পাশাপাশি পৃথিবীর সব থেকে বড় লবণাক্ত জলের হ্রদ হলো এই ক্যাসপিয়ান সাগর। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, কোশ্চেন দেবে ওয়ার্ল্ডস অনলি স্যালাইন ক্রেটার লেক, ওয়ার্ল্ডস অনলি স্যালাইন ক্রেটার লেক কোনটা? সেটা হয়ে যাবে লুনার হ্রদ, লুনার লেক। এই লুনার লেকটা উল্কা পিণ্ডের দ্বারা কিন্তু তৈরি, উল্কা পিণ্ডের দ্বারা তৈরি একমাত্র ভারতের হ্রদ, সেটা কি? লুনার লেক, কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত। তো উল্কা পিণ্ডের দ্বারা তৈরি একমাত্র ভারতে অবস্থিত হ্রদের নাম হলো কি? লুনার লেক। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট লেক তোমাদের রিলেট করবো, সেখান থেকে কোশ্চেন দেয় যে দেবে যেমন ডাল লেক কোথায় অবস্থিত, কোশ্চেন দেবে লোকটাক লেক কোথায় অবস্থিত, কোশ্চেন দেবে যে নাগার্জুনা সাগর লেক কোথায় অবস্থিত। তো সেগুলো এখান থেকে হেডিং করো। ফার্স্ট লেখো পুলিকাট হ্রদ, পুলিকাট লেক কোথায় অবস্থিত? পুলিকাট লেক অবস্থিত অন্ধ্রপ্রদেশে পুলিকাট লেক অবস্থিত। কোশ্চেন দেবে কোল্লেরু হ্রদ কোথায় অবস্থিত? কোল্লেরু হ্রদটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তারপর কোশ্চেন দিতে পারে যে ডাল লেক কোথায় অবস্থিত? তো ডাল লেক অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে, ডাল লেক অবস্থিত। কোশ্চেন দেবে লোকটাক লেক, বহুবার কোশ্চেন দিয়েছে এই লোকটাক লেকটা কোথায় অবস্থিত, কোন রাজ্যে? তো লোকটাক লেক অবস্থিত মণিপুরে, নর্থ ইস্ট সাইডে মণিপুরে অবস্থিত। কোশ্চেন দেবে সাম্বার লেক কোথায় অবস্থিত? সাম্বার লেক অবস্থিত রাজস্থানে সাম্বার লেক অবস্থিত। কোশ্চেন দেবে তেলেঙ্গানা থেকে দুটো, একটা মনে রাখো, দুটোই সাগর, একটা হলো হুসেন সাগর, মানে নাম সাগর, সাগর নয়, এটা এই দুটো হ্রদ, হুসেন সাগর, আর একটা হলো নাগার্জুনা সাগর, হুসেন সাগর, নাগার্জুনা সাগর। এই দুটো লেক কোথায় অবস্থিত? অবস্থিত তেলেঙ্গানাতে অবস্থিত। কোশ্চেন দেবে এখান থেকে যে সর্দার সরোবর লেক কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত, শর্টে লিখলাম GJ। আর আরেকটা কোশ্চেন দেবে যে প্যাংগং লেক কোথায় অবস্থিত? এটা লাদাখে অবস্থিত। প্যাংগং লেকে সম্ভবত থ্রি ইডিয়টস যে মুভিটা, সেই মুভির কিছু সিন প্যাংগং লেকের ছিল। চলে আসো পরের কোশ্চেন, ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কি ছিল? তো এটা কিন্তু বহুবার তোমাদের পড়িয়েছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিশেষ করে প্রথম তিনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কি বলা হয়। তো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে কি বলা হয়? বলা হয় পিসি মহালানোবিশ মডেল, বহুবার পড়িয়েছি, মহালানোবিশ তত্ত্ব, অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান
ইয়ার প্ল্যান। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? হ্যারোড ডোমার মডেল কিন্তু বলা হয় ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে ইস্টাবলিশ হয়েছিল? 5 ইয়ার প্ল্যান 1951 সালে। 5 বছরের জন্য প্ল্যান, তো 1951 থেকে 56 পর্যন্ত চলেছিল। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল টু ডেভেলপ এগ্রিকালচার সেক্টর, টু ডেভেলপ এগ্রিকালচার সেক্টর। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান কবে থেকে কবে পর্যন্ত? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান 1956 থেকে, এটাও 5 বছরের জন্য 61 পর্যন্ত এই প্ল্যানটা চলেছিল, যাকে বলা হয় পিসি মহলানবিশ মডেল। এবং এর লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, কলকারখানা সেক্টরগুলোকে ডেভেলপ করা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এখান থেকে রিলেট করো আরেকটা থার্ড 5 ইয়ার প্ল্যান। থার্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যান সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের জাস্ট পরেই, অর্থাৎ 1961 থেকে 66 পর্যন্ত চলেছিল। এবং থার্ড 5 ইয়ার প্ল্যান কিন্তু ফ্লপ হয়েছিল। এবং এই 5 ইয়ার প্ল্যানকে কি বলা হয়? বলা হয় গাডগিল যোজনা, গাডগিল যোজনা। টোটাল কতগুলো 5 ইয়ার প্ল্যান ছিল? টোটাল 5 ইয়ার প্ল্যানের সংখ্যা, টোটাল 5 ইয়ার প্ল্যানের সংখ্যা ছিল 12টা। তো 12 নম্বর যে 5 ইয়ার প্ল্যান, 12 5 ইয়ার প্ল্যান, এই 12 5 ইয়ার প্ল্যান শুরু হয়েছিল 2012 থেকে 5 বছরের জন্য 17 পর্যন্ত, কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি। এটাকে মাস থেকে ভেঙে 5 ইয়ার প্ল্যানটাকে অ্যাবলিশ করে নতুন যেটা তৈরি হয়েছে সংস্থা, সেটাকে বলা হয় নীতি আয়োগ। নীতি আয়োগ গঠন হয়। কবে নীতি আয়োগের ইস্টাবলিশ হয়? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগ গঠন হয়। যার প্রধান হলেন, মানে চেয়ারম্যান হলেন কে? চেয়ারম্যান হলেন তৎকালীন যিনি তৎকালীন যিনি প্রাইম মিনিস্টার থাকবেন তিনি হবেন। তো এখনো পর্যন্ত 2015 থেকে নরেন্দ্র মোদী আছেন, তো নরেন্দ্র মোদী এনার চেয়ারপারসন নীতি আয়োগের। কোশ্চেন যদি দেয় নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন সুমন বেরি। আর যদি কোশ্চেন দেয় নীতি আয়োগের সিইও পদে কে নিযুক্ত আছেন? সিইও পদে নিযুক্ত আছেন বিভিআর সুব্রামণিয়াম। আচ্ছা, এখান থেকে আরেকটা 5 ইয়ার প্ল্যান ইম্পর্টেন্ট, সেটা হলো 8th 5 ইয়ার প্ল্যান। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে। 8th 5 ইয়ার প্ল্যান লাগু হয়েছিল কবে? 1992-তে। 1992 থেকে 97 পর্যন্ত এটা লাগু ছিল। এই 5 ইয়ার প্ল্যানের যেটা ফোকাস ছিল, যেটা লক্ষ্য ছিল, ফোকাসটা কি ছিল? তো এর ফোকাস ছিল ফোকাস অন এলপিজি মডেল, এলপিজি মডেল। এই এলপিজি এর ফুল ফর্ম একটা আছে, বহুবার পড়িয়েছি। এল ফর কি? এল ফর হলো লিবারালাইজেশন, পি ফর কি? প্রাইভেটাইজেশন, জি ফর হলো গ্লোবালাইজেশন, জি ফর হলো গ্লোবালাইজেশন। তো এলপিজি মডেল কোন 5 ইয়ার প্ল্যানে আনা হয়েছিল? আনা হয়েছিল 8 5 ইয়ার প্ল্যানে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় 5 ইয়ার প্ল্যান থেকে, এই যে 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করে নাও, প্ল্যানিং কমিশন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে সেখানে দেখতে পাবে যে কোশ্চেন দিয়েছে যে প্ল্যানিং কমিশনের ইস্টাবলিশ কবে হয়েছিল, কত সালে? তো প্ল্যানিং কমিশনের ইস্টাবলিশ হয়, এক্সাক্ট ডেট মনে রাখবে, 15 মার্চ 1950 সালে। এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, এই প্ল্যানিং কমিশনের যে গঠন হয়েছিল 15 মার্চ 1950 সালে, কার সুপারিশে? তার নাম হলো কেসি নিয়োগীর সুপারিশে প্ল্যানিং কমিশনের কিন্তু গঠন করা হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন। মৌর্যোত্তর যুগে ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য গিল্ড গঠিত হয়। এই গিল্ড বলতে কি বোঝায়? গিল্ড বলতে বোঝায় বাণিজ্যিক সংস্থা। অপশন বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কোন উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলা হয়? তো
তো বলা হয় সেটা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কিন্তু সর্বাধিক। বহুবার কোশ্চেন দিয়েছে, জলের ঘনত্ব সর্বাধিক হয় কত উষ্ণতায়? 0 ডিগ্রি থাকবে, 100 ডিগ্রি থাকবে, 1 ডিগ্রি থাকবে, বা আরেকটা অপশনে থাকবে 4 ডিগ্রি। তো অ্যান্সার হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। চলে আসো পরের কোশ্চেন। এ ফেয়ারওয়েল টু আর্মস গ্রন্থটি কে লিখেছেন? তো এ ফেয়ারওয়েল টু আর্মস এই গ্রন্থটা লেখা আর্নেস্ট হেমিংওয়ের। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এনার লেখা আদার্স কিছু বই এখান থেকে রিলেট করো। একটা হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আরেকটা রিলেট করো ফর হুম দ্য বেল টোলস। আর আরেকটা এখান থেকে বলে দিচ্ছি, দ্য সান অলসো রাইজেস। চলে আসো পরের কোশ্চেন। অপারেটিং সিস্টেমের সাহায্যে নিম্নলিখিত কোনটিকে নিয়ন্ত্রণ করা যায়? ওএস অপারেটিং সিস্টেম, প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস। তো প্রত্যেকটাকেই কিন্তু অপারেটিং সিস্টেমের মাধ্যমে। অপারেটিং সিস্টেম কি? যেমন তোমরা দেখেছো নর্মাল যে উইন্ডোজের যে ল্যাপটপগুলো, উইন্ডোজ 11 হোক, উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 8 হোক, উইন্ডোজ 7 হোক, এগুলোকে বলা হয় কি অপারেটিং সিস্টেম। আর ম্যাকবুকে থাকে তাতে আইওএস। তো মানে অ্যাপেলের যেগুলো সেগুলো থাকে ম্যাক জাতীয় কিছু একটা অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের মাধ্যমে প্রসেসরকে হ্যান্ডেলিং করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, মেমোরিকেও নিয়ন্ত্রণ করা যায়, ইনপুট আউটপুট ডিভাইসকেও নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ অপশন এ বি সি, মানে অপশন এতে বলা আছে দেখো এ ঠিক, বি ঠিক এবং সি ঠিক, এবং অপশন ডিতে বলা আছে অপশন এ বি সি সবগুলোই ঠিক। তো অ্যান্সার হয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু এখানে ঠিক বলা আছে, প্রত্যেকটাকেই কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এখান থেকে রিলেট করো, কোশ্চেন দেয় যে ইনপুট ডিভাইস কি কি? ইনপুট ডিভাইসে এর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস নয়, বা এর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস, এভাবে কোশ্চেন দেয়। তো কম্পিউটারের ইনপুট ডিভাইস কি কি? মাউস, কিবোর্ড। ইনপুট ডিভাইস মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি, মুখস্থ করার দরকার নেই। যেগুলোর মাধ্যমে, যে ডিভাইসগুলোর মাধ্যমে কিছু ডাটাকে তুমি কম্পিউটারের মধ্যে তোমরা সেটাকে সেন্ড করছো, কম্পিউটারের মধ্যে সেটা লিখছো বা কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছ, সেগুলো কি বলা হয় ইনপুট ডিভাইস। এবং সেগুলোকে সলিউশন করে, ধরো ক্যালকুলেটর ইউজ করছো বা এমএস ওয়ার্ড ইউজ করছো, সেইগুলো যে ডাটাগুলো তুমি পাঠালে সেইগুলোকে ইউজ করে, সেগুলোকে ক্যালকুলেট করে যে জিনিসটা সে তোমার সামনে প্রোভাইড করছে, সেই জিনিসটা যার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ বা যে ডিভাইসের মাধ্যমে তোমাকে দেখাচ্ছে, সেটাকে বলা হয় আউটপুট ডিভাইস। যেমন ইনপুট ডিভাইস, মাউস ক্লিক করে আমি কিন্তু কোনো তথ্য কম্পিউটারের মধ্যে পাঠাচ্ছি। একইভাবে কিবোর্ডেও তাই। তো মাউস, কিবোর্ড, স্ক্যানার, তারপর হলো মাইক বলতে মাইক্রোফোন, তারপর জয়স্টিক, এগুলো প্রত্যেকটাই হলো ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কোনটা? আউটপুট ডিভাইস তাহলে, তো আউটপুট ডিভাইস হলো সবার প্রথমে মনিটর। মানে আমি যে কাজটা করছি তার রেজাল্ট সে কিসের মাধ্যমে আমাকে জানাচ্ছে? মনিটরের মাধ্যমে। তো মনিটর হলো আউটপুট ডিভাইসের উদাহরণ। প্রিন্টার সাপোজ ধরো এই যে ক্লাসের পিডিএফ গুলো তোমার প্রোভাইড করা হচ্ছে, এই পিডিএফটাকে তোমার কাছে পাঠাচ্ছে, মানে তোমার কাছে মানে হার্ড কপি হিসেবে পাঠাচ্ছে কিন্তু প্রিন্টার। তো প্রিন্টার হলো একটা আউটপুট ডিভাইস, মানে সেটা ইনপুট থেকে তথ্যগুলোকে নিয়ে আউটপুট করছে। একইভাবে স্পিকার মানে যার মাধ্যমে তোমরা এখন মোবাইলে হোক বা কম্পিউটারে হোক, যাতে এই ক্লাসটা দেখছো, তো আমার ভয়েসটা যার মাধ্যমে শুনতে পাচ্ছ, সেটা কিন্তু ভেতর থেকে বাইরে আসছে শব্দটা, মানে আউটপুট ডিভাইস। তো স্পিকার হলো একটা আউটপুট ডিভাইস। একইভাবে প্রজেক্টরও হলো একটা আউটপুট ডিভাইসের উদাহরণ। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কোনটি ডিএনএ তে নাইট্রোজেন বেস অনুপস্থিত? বহুবার কোশ্চেনটা দিয়েছে এবং ইজি কোশ্চেন, অ্যান্সার হবে ইউরাসিল ডিএনএ তে থাকে না। তো এখান থেকে ভালোভাবে দেখো, এখান থেকে অনেক কিছু কোশ্চেন দেয়।
তো ডিএনএ আর সাইটে লেখো আরএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হলো রাইবোস নিউক্লিক অ্যাসিড। ডিএনএতে কি থাকে? ডিএনএ থাকে অ্যাডিনিন, থাকে থাইমিন, থাকে গুয়ানিন, থাকে সাইটোসিন। এগুলো এটিজিসি বলা হয়। আমি ফুল ফর্ম লিখছি না, ফুল ফর্ম মুখে বলে দিলাম, ফুল ফর্মটা অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এই অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এইভাবেই লিখবে। অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে ডবল বন্ড দেবে, আর গুয়ানিন সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড দেবে। তো কোশ্চেন দেয় যে ডিএনএ এর কোন নাইট্রোজেন বেস ডবল বন্ড দ্বারা যুক্ত? তো অ্যাডেনিন এবং থাইমিন ডবল বন্ড দ্বারা যুক্ত। কোন নাইট্রোজেন বেস ট্রিপল বন্ড দ্বারা যুক্ত? তো অ্যান্সার হবে গুয়ানিন অ্যান্ড সাইটোসিন। আরএনএতেও কি থাকে? আরএনএতেও কিন্তু এই সেম জিনিস থাকে, মানে এর মধ্যে তিনটে জিনিস সেম থাকে। কি কি থাকে? অ্যাডেনিন, থাকে গুয়ানিন, থাকে সাইটোসিন। এই যে থাইমিন, থাইমিনটা থাকে না, থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। তো এখানে কোশ্চেন দিয়েছিল নিম্নলিখিত কোনটা ডিএনএ তে অনুপস্থিত? তো ডিএনএ তে অনুপস্থিত হলো ইউরাসিল। ইউরাসিল থাকে কিসে? আরএনএ তে থাকে। তো অ্যাডিনিন এবং ইউরাসিল এ দুটো ডবল বন্ড দ্বারা যুক্ত থাকে, গুয়ানিন এবং সাইটোসিন এই দুটোও কিন্তু ট্রিপল বন্ড দ্বারা যুক্ত থাকে আরএনএ তে। তো ডবল বন্ড ট্রিপল বন্ডের কোশ্চেন গেল। এরপর এখান থেকে সেকেন্ড কোশ্চেন যেটা দেবে, সেকেন্ড কোশ্চেনে 3 নম্বর কোশ্চেন যেটা দেবে সেটা দেবে যে ডিএনএ এর পিউরিন বেস কোনটা? ডিএনএ এর মধ্যে পিউরিন বেস কোনটা? বা আরএনএ এর মধ্যে পিউরিন বেস কোনটা? তো পিউরিন বেস কোনটা? পিউরিন বেস হলো অ্যাডিনিন এবং গুয়ানিন। আর কোশ্চেন দেবে যে ডিএনএ এর মধ্যে পিরিমিডিন বেস কোনটা? ডিএনএ এর মধ্যে পিরিমিডিন পিরিমিডিন বেস কোনটা? তো ডিএনএ এর মধ্যে পিরিমিডিন বেস হলো থাইমিন এবং সাইটোসিন। একইভাবে আরএনএতেও অ্যাডিনিন এবং গুয়ানিন এ দুটো হলো পিউরিন বেস, আর ইউরাসিল এবং সাইটোসিন এ দুটো হলো কি? এ দুটো হলো পিরিমিডিন বেস। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে, ডিএনএ থেকে আরএনএ তৈরির পদ্ধতিকে কি বলে? তো ডিএনএ থেকে আরএনএ, যদিও এই কোশ্চেনটা এর আগে পড়িয়েছি, তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, কিন্তু এক্সামে দিয়েছে। আবার আরএনএ থেকে কিন্তু ডিএনএ তৈরি করা যায়। তো আরএনএ থেকে ডিএনএ তৈরি করার পদ্ধতিকে কি বলা হয়? তো ডিএনএ থেকে আরএনএ তৈরি করছি কি? ট্রান্সক্রিপশন। তো আরএনএ থেকে যদি ডিএনএ করি তাহলে জিনিসটাকে উল্টে দেবো। তো উল্টে দেওয়াকে কি বলা হয়? উল্টে দেওয়াকে বলা হয় রিভার্স। উল্টে দেওয়াকে ইংলিশে বলা হয় কি? রিভার্স। রিভার্স কোন প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ বানাচ্ছিলাম? ট্রান্সক্রিপশন। তো উল্টো প্রক্রিয়া করলে আরএনএ থেকে আবার ডিএনএ তৈরি হয়ে যাবে, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশনের কথা তোমরা বহুবার শুনেছো 2020-21 সাল নাগাদ, যখন কোভিড এসেছিল, কোভিড-19 সময় তোমরা ডাক্তার দেখালে ডাক্তার কিন্তু একটা টেস্ট দিত, কোভিড টেস্ট নামে, সেটা সচরাচর পরিচিত ছিল। যদি তোমরা সেই টাইমের যে প্রেসক্রিপশনগুলো সেগুলো দেখে থাকো, সেখানে দেখে থাকবে ডাক্তারবাবু সেখানে কিন্তু লিখতো RT-PCR টেস্ট। তো RT-PCR টেস্টের মাধ্যমে কি টেস্ট হতো? যে তার কোভিড হয়েছে, কোভিড পজিটিভ না কোভিড নেগেটিভ। আচ্ছা, সায়েন্সের ভাষায় পজিটিভ মানে তার হয়েছে, নেগেটিভ মানে তার কিন্তু হয়নি। তো এখানে দেখো যে RT-PCR, তো RT-PCR এর ফুল ফর্ম কি? আর ফর হলো রিভার্স। তোমরা জানো যে সেই টাইমে কিন্তু আরএনএ এর কিন্তু টেস্ট বেরিয়েছিল। এমআরএনএ মানে এই যে কোভিড ভাইরাসগুলো ছিল কিন্তু আরএনএ সংগঠিত। সেখানে তোমরা দেখে থাকবে যে বিভিন্ন পেপারে যে আরএনএ সংগঠিত এই কোভিড ভাইরাসগুলো ছিল, ভাইরাসের যে নাইট্রোজেন বেসটা ছিল সেটা হলো আরএনএ। তো আরএনএটাকে টেস্ট করা কিন্তু সম্ভব না, আরএনএ থেকে ডিএনএ তে সেটাকে কনভার্ট করা হয়েছিল। কনভার্ট করার পরে তারপরে টেস্ট করা হয়েছিল যে সে কোভিড পজিটিভ না কোভিড নেগেটিভ। তো সেই আরএনএ কে ডিএনএ তে কনভার্ট করার যে প্রসেস সেটাকে কি বললাম এক্ষুনি? রিভার্স ট্রান্সক্রিপশন। তো RT-PCR এর ফুল ফর্ম কি? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স
ট্রান্সক্রিপশন, পি ফর হলো পলিমারাইজ, পি ফর পলিমারাইজ চেন রিয়াকশন, পলিমারাইজ চেন রিয়াকশন। তাহলে সেখানে কি হচ্ছিল, কোভিডের আরএনএ কে সেটাকে ডিএনএ তে কনভার্ট করা হচ্ছিল কোন প্রক্রিয়ার মাধ্যমে, রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে। সেই কারণে আরটিপিসিআর নাম ছিল। কোশ্চেন দেবে যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে কি বলা হয়, তো ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন, রেপ্লিকেশন। আরেকটা কোশ্চেন দেয় যে আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে কি বলা হয়, তো আরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন, ট্রান্সলেশন। চলে আসো পরের কোশ্চেন, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন, তো তিলোত্তমা সম্ভব কাব্যটা লেখা হলো মাইকেল মধুসূদন দত্তের, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। মাইকেল মধুসূদন দত্তের একটা ফেমাস গ্রন্থ হলো কি মেঘনাদ বধ কাব্য। কোশ্চেন দেয় যে মেঘনাদ বধ কাব্য কার লেখা, তো মেঘনাদ বধ কাব্য লেখা মাইকেল মধুসূদন দত্তের। কোশ্চেন দেয় এখান থেকে আরেকটা, মাইকেল মধুসূদন দত্ত, বা কোশ্চেন দেয় যে নীল দর্পণ, নীল দর্পণ, নীল দর্পণ, নীল দর্পণকে ইংলিশে ট্রান্সলেশন করে কে, ইংরাজিতে অনুবাদ করে কে, তো নীল দর্পণকে ইংরাজি অনুবাদ কে করেন, ইংরাজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। এবং নীল দর্পণের লেখককে কে লিখেছেন, নীল দর্পণ হলো দীনবন্ধু মিত্রের লেখা। এই কোশ্চেন দুটো কিন্তু বহুবার দিয়েছে, হয় দিয়েছে যে নীল দর্পণ কার লেখা, দীনবন্ধু মিত্র, বা নীল দর্পণকে ইংরাজি অনুবাদ কে করে, মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ফেমাস বই এখান থেকে একেবারে রিলেট করে নাও। এনার ফেমাস কাব্যগ্রন্থ যেটা, সেটা হলো গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ইনি 1913 সালে ভারতের প্রথম নোবেল, প্রথম ভারতীয় হিসাবে নোবেল, কোন ডিপার্টমেন্টে নোবেল পেয়েছেন, সাহিত্য বিভাগে। তো প্রথম সাহিত্যিক হিসাবে, প্রথম সাহিত্যিক বা প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার কে পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এছাড়া এনার লেখা কিছু ফেমাস বই এখান থেকে রিলেট করো, যেমন হলো কাবুলিওয়ালা, আচ্ছা যেটা বহুবার কোশ্চেন দিয়েছে সেটা আগে লেখো, সেটা হলো সহজ পাঠ। এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানা সত্ত্বেও গুলিয়ে ফেলে, কারণ ফার্স্ট অপশনে বিদ্যাসাগর দেওয়া থাকে। তো সহজ পাঠ কার লেখা, সহজ পাঠ লেখা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, বর্ণ পরিচয় হলো বিদ্যাসাগরের। কাবুলিওয়ালা, সহজ পাঠ, শেষের কবিতা, শেষের কবিতা, সোনার তরী, সোনার তরী, গীতবিতান, গীতবিতান, চোখের বালি, আরো অনেক বই আছে, এগুলো ফেমাস ফেমাস তাই লিখে দিলাম, চোখের বালি। এগুলো সবকটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো আজকের ক্লাসটা আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাসে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো ডাউট থাকে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।